আগের দিন আমি বলেছিলাম ভীমের অহংকার নিয়ে। যদি আমরা আমাদের ইগোটাকে সাইডে রাখতে পারি তাহলে জীবনের পথটা হয়তো অনেকটা সুগম হয়ে যায়। মহাভারত থেকে এক বা দুটো নয়, হাজার হাজার জিনিস শেখার আছে, লার্ন করার আছে। তোমার মতে মহাভারতের আসল হিরোকে? চলো আলোচনা করে নিই ছোট করে। তাহলে নমস্কার, আমি সৌরভ। সোজালোকের 18 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। লেটস বিগিন। তোমার কি মনে হয়, পারফেক্ট কি কৌরব ছিল না পাণ্ডব ছিল? সত্যি কথা বলতে পারফেক্ট কেউই নয়। না কৌরবরা পারফেক্ট ছিল, না পাণ্ডবরা পারফেক্ট ছিল। পাণ্ডবদের মধ্যেও কোনো না কোনো খামতি ছিল, আর কৌরবদের মধ্যেও কোনো না কোনো গুণ ছিল। কিন্তু যদি এন্ডে গিয়ে কৌরবরা জিততো তাহলে কি তোমার ভালো লাগতো? তাহলে মনে হতো না যে কোথাও একটা স্টোরিটা হয়তো পুরো শেষ হলো না, কিছু না কিছু হয়তো বাকি আছে? আমরা কেন সবাই চাই যে পাণ্ডবরাই যদি যেতে সেটাই তাহলে সঠিক? কারণ একটা ডিফারেন্স তো আছে। যখন যুদ্ধ শুরু হয়েছিল বা যুদ্ধের সময় বা তাদের লাইফ যদি আমরা দেখি, প্রত্যেকটা সময় আমরা দেখতে পাবো পাণ্ডবরা তাদের জীবন বা তাদের লাইফ জার্নিতে ভুল ত্রুটি সব কিছু হয়েছে, কিন্তু তারা সেটা থেকে শিখেছে, হেরেছে, আর জীবনে এগিয়ে গেছে। পরবর্তীকালে যেন ভুল ত্রুটিগুলো সেগুলো না হয় রেকটিফাই করে জীবনে এগিয়ে গেছে। নিজেকে বা যে সার্কামস্ট্যান্সেস তারকে কিন্তু দোষারোপ করেনি। কিন্তু কৌরবরা সবসময় তাদের কোনো কিছুর জন্য আশেপাশের জিনিসকে দোষারোপ করেছে, কখনো নিজের দোষটাকে দেখতেই পায়নি। আমাদের মধ্যে সবসময় দোষ গুণ সব কিছু থাকবে, কিন্তু ভুলটা যখন হবে সেটাকে স্বীকার করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর সেটাকে শিখে নিয়ে সেটার ভুল ত্রুটিটা সামনে কিন্তু এগোতে হবে। যদি আমরা দেখি সত্যযুগে দেব আর অসুর আলাদা আলাদা দুনিয়ায় বসবাস করত। ত্রেতা যুগে দেব আর অসুর একই দুনিয়ায় বসবাস করা শুরু করলো। দাপর যুগে দেব আর অসুর কিন্তু একই পরিবারে বসবাস করা শুরু করলো। আর এই কলিযুগে দেব আর অসুর একটা মানুষের মধ্যে বসবাস করা শুরু করলো। এখানে যে মহাভারতের যুদ্ধের কথা বলা হয়েছে, এই যুদ্ধটা কিন্তু কোনো আলাদা কোনো বা বাইরের যুদ্ধ না, আমাদের মনের মধ্যে চলা প্রতিটা দিনে যুদ্ধের কথা বলা হয়েছে। প্রতিটা সময় যে যুদ্ধ চলে আমাদের মনের সাথে আর মাইন্ডের সাথে, সেটাই কিন্তু বলা হয়েছে। এইটাই কিন্তু গ্রেট ওয়ার। মহাভারত আমাদের এটাই শেখায় যে আমাদের মধ্যে 100টা দোষ থাকতে পারে, কিন্তু 5টা ভালো গুণ দ্বারা আমরা সেই 100টা দোষের ওপর বিজয় লাভ করতে পারি, আর আমরা জীবনে এগিয়ে যেতে পারি। মহাভারত 3000 বছর ধরে আমাদেরকে এডুকেট করে চলেছে, বা তারও বেশি সময় ধরে আমাদের এডুকেট করে চলেছে। মহাভারত হচ্ছে প্রত্যেকটা লিডারকে তৈরি করার কিন্তু একটা প্রথম পদক্ষেপ বা স্টোরি ফর্মে যে কোনো জিনিস। আমরা যদি দেখি মহাভারত হলো পঞ্চম বেদ, যা আমাদের 4টি বেদ ঋক সাম যজু অথর্ব, সেটাকে শর্টার ফর্মে ইজি ওয়েতে স্টোরি আকারে কিন্তু এক্সপ্লেন করে লেখা আছে, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। অনেকে হয়তো আজকে খারাপ লাগে এটাই, অনেকে আজকের দিনে দাঁড়িয়ে মহাভারতকে ডিসরেসপেক্ট করে, বলে যে মহাভারতে এমন কি আছে শেখার বা জানার? যদি কিছু শেখার না থাকতো তাহলে লাখো বা হাজারো ইনভেনশনের পরও সেটা কিন্তু সার্ভাইভ করতো না। এটা কোনো ছোটোখাটো জিনিস নয়, এটা একটা আমাদের জীবন গড়ার কিন্তু মেন গ্রন্থ বা কারিগর বলতে পারি, রামায়ণ মহাভারত মহাকাব্য। আমরা ছোট থেকে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজে শেখানো উচিত রামায়ণ মহাভারত। আমরা যখনই কোনো প্রবলেমের সমস্যায় সমাধান খুঁজি, তখন কিন্তু আমরা মহাকাব্যতেই বা আমরা পুরনো গ্রন্থতেই চলে যাই সেটার আনসারটা খুঁজতে। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারি না, এই বইগুলোতেই কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান লেখা আছে। এই মহাকাব্য আমাদের অতীত থেকে বর্তমান প্রত্যেকটা সময় আমাদেরকে গাইড করে এসছে, আমাদের গাইড করেছে সূর্যোদয়ের মতো, যেন আমাদের নলেজটা অন্ধকার থেকে আলোর দিকে উদয় হতে পারে। আর হতে পারে অনেকের কাছে এটা ডিসরেসপেক্ট, কিন্তু আমার কাছে এটা চিরদিন রেসপেক্টফুল থাকবে, ছিল আর আছে। কেমন লাগলো তোমরা কন্টেন্টটা আমাকে কমেন্টে জানিও। আমার থেকে এটাই বলার ছিল। আশা করব তোমরা প্রত্যেকেই মহাভারত কম বেশি পড়েছো আর জীবনে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। দেখো, আমিও সবটা জানি না, আমিও প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছি। শিখে যেইটুকু পারি সেটাই তোমাদের কাছে শেয়ার করি, চেষ্টা করি শেয়ার করার। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি রিলেভেন্ট মনে হয়। দেখা হবে আবার নেক্সট উইকে নেক্সট কোনো টপিক নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।